কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার ম্যাথ প্র্যাকটিস সেটের আজকে 24 নম্বর সেট। তোমরা প্রত্যেকেই জানো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেই যে অঙ্কগুলো দেওয়া হয় বা স্টুডেন্টরা যে অঙ্কগুলো পাঠায় সেইগুলোই আমরা সলিউশন করে দিই। এমনি তো পেন দিয়ে করে দিই, আদারওয়াইজ যদি যেগুলো বোঝানোর ব্যাপার থাকে সেগুলো আমরা ভিডিও আকারে করে দিই। কি বলছে যে এক ব্যক্তি পুরানো টেবিল এটা বাংলাতে লেখা না, 480 টাকায় কিনলেন। তাহলে 480 টাকায় কিনেছে, তাহলে তার অরিজিনালি কস্ট প্রাইসটা কত হয়ে গেল না, হলো 480 টাকা। ক্লিয়ার? এরপরে বলছে যে তিনি এর 20% টেবিলের মেরামত করতে ব্যয় করলেন। 20% মেরামত করতে বলতে মানে এই টাকার উপর 20% খরচা করেছে। তার মানে এটা হলো অরিজিনাল সিপি, তাহলে ও দিয়ে লিখলাম অরিজিনাল সিপি। আর এখন আমাদের কস্ট প্রাইস কত হয়ে গেছে না, 480 টাকার 20% ডিসকাউন্ট। আমাকে বলো 20% মানে কত? 20% মানে হলো 1/5, মানে 5 টাকায় 1 টাকা খরচা করেছে। তার মানে কত টাকা খরচা করেছে না, 6 টাকা, মানে 6/5 হয়ে গেল। ব্যাস, তাহলে এইভাবে কিন্তু তোমাকে শর্টে করতে হবে। ঠিক আছে, তাহলে 5 বার গেলে কত হয়ে যাচ্ছে, 5 9 45, 5 6 এটা, তার মানে 6 6 36, 6 9 কত 54, আর 57 মানে 576 টাকা। তাহলে এখন তার সিপি দাঁড়িয়ে গেল এত। ব্যাস। তিনি 144 টাকা লাভ করতে চাইলে ক্রয় মূল্যের উপরে কত শতাংশ যোগ করতে হবে? এই যে বলেছি ক্রয় মূল্যের উপরে কত শতাংশ, ক্রয় মূল্য বলতে কোন ক্রয় মূল্য? অরিজিনাল সিপির উপরে কিন্তু তাকে বলেছে, কারণ এই যে তুমি রিপেয়ারিং এ খরচা করেছো, সেই রিপেয়ারিং কিন্তু কাস্টমার জানে না তুমি খরচা করেছো কিনা, কারণ সে কিন্তু দেখতে পাচ্ছে যে তোমার অরিজিনাল সিপি 480 টাকার উপরে কত টাকা তুমি করেছো। এখন প্রশ্ন হচ্ছে যে বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে? তাহলে এখন আমরা কেউ যে 144 টাকা লাভ করতে চাইছে, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য নিশ্চয়ই তোমার টোটাল ক্রয় মূল্য কত হয়েছে রিপেয়ারিং মিলিয়ে এইটা, তাহলে 576 প্লাস কত 144, 76 সাথে 4 যোগ করলে 80, 80 হচ্ছে 620, তার মানে হয়ে গেল 720 টাকা হয়ে গেল বিক্রয় মূল্য, যদি 144 টাকা লাভ করতে হয়, কারণ টোটালটা তার খরচা হয়েছিল রিপেয়ারিং করে এটা। এরপরে বলছে যে ক্রয় মূল্যের ওপরে কত শতাংশ যোগ করতে হবে? তুমি আমাকে বলো যোগ করতে হবে তাহলে কত টাকা? যোগ করতে হবে আলটিমেট ক্রয় মূল্যের ওপরে। ক্রয় মূল্য বলতে কত? 480 টাকা, এইটাকে ধরতে হবে। 480 টাকা, তার মানে 720 থেকে 480 বাদ দিলে কত টাকা যোগ করতে হচ্ছে না, এদিকে হয়ে যাচ্ছে তাহলে 20, ওইদিকে 20, আর এদিকে হয়ে যাচ্ছে 100 200, তার মানে হয়ে গেল 240 টাকা তাকে যোগ করতে হচ্ছে এই ক্রয় মূল্যের ওপরে এই টাকাটা লাভ করতে গেলে। তার মানে এবারে কি বলেছে, তার মানে কি বলেছে যে কত পার্সেন্ট যোগ করে, শতাংশ বলেছে, তাহলে যোগ করছে কত, তাহলে যোগ করছে 240, কার উপরে যোগ করছে 480-র উপরে যোগ করছে, তাহলে পার্সেন্টেজ বার করতে গেলে 1/2 হয়ে গেল, 1/2 বলতে 50% তাকে বাড়াতে হবে, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি বইয়ের 2000 কপি ছাপাতে একজন প্রকাশকের কি লাগে না, 38,750 টাকা কাগজ লেগেছে, এত টাকা ছাপার খরচ লেগেছে, বই বাঁধাতে এত টাকা খরচা হয়েছে। তার মানে আমরা চোখ বন্ধ করে কি করব না, মোট খরচ আমরা লিখব। মোট খরচ কত হচ্ছে কি বাংলাতে 38,750 প্লাস কত হচ্ছে কি 33,150 আর হচ্ছে কি 8,000, বাংলা লিখে ফেললাম 8,100। ব্যাস, তাহলে 5 0 5 5 10-এরও কত চলে আসছে 0, তারপরে 7 8 9 9 10-এরও 0, 8 8 16, 17 19, 19 একে কত হয়ে যাচ্ছে 20, বাবা 20-এরও 0, 3 3 6 7 8, ব্যাস এত টাকা টোটাল খরচা মোট খরচ। এবার বলছে 2000 কপি, তাহলে 2000 কপি বলতে তাহলে প্রতি কপিতে কত দাম, তাহলে প্রতি কপিতে তার দাম হয়ে যাচ্ছে যে এই ডিভাইডেড বাই 2000, হ্যাঁ কিনা, তাহলে 3টে 0 3টে 0 কত হয়েছে এখানে আলটিমেট ধরো তো কত হয়ে গেল 80,000 আর 2000, বেশ ঠিক আছে, তাহলে 3টে 0 হয়ে গেল আলটিমেট, তাহলে চলে আসছে কত এখানে, 2000 কপি, 200 কপি, ঠিকই তো আছে 2000 কপি, হ্যাঁ, তার মানে হয়ে গেল 40 টাকা করে এক একটা দাম পড়ছে। ব্যাস, ক্লিয়ার। এরপরে আমাকে বলো যে কি জিনিস দেওয়া আছে, যে বিক্রেতাকে 20% কমিশন দিতে হয়, তিনি প্রতি বই 20% করে লাভ রাখতে চাইছেন, তাহলে এইটাকে আমরা এইভাবে ভেঙে নেব, দেখো কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস। এরপরে ধরো কস্ট প্রাইস তোমার 100 টাকা, এইটার পার্ট হয়ে গেল।
এটার পার্ট হয়ে গেল, এই পর্যন্ত বার করলাম। এবারে এইটুকুনির ক্যালকুলেশনটা করব। দেখো যে 20% কমিশন, তাহলে কস্ট প্রাইস যদি এটা হয়, এইটার উপরে কি বলেছে ভাই, যে 20% লাভ রাখতে বলেছে। তো 20% লাভ রাখতে গেলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হলো এইটা। এবার যা 20% কমিশন, কমিশন কার উপরে হয়, এমপির উপরে হয়, তাই তো, মুদ্রিত মূল্যের উপরে এই হয়। তাহলে এইটার উপরে আলটিমেট তীর চিহ্নটা, এইটা হয়ে গেল ডিসকাউন্ট কত পার্সেন্ট দিচ্ছে, 20%। 20% বলতে কত বোঝাচ্ছে বলো তো, 20% বলতে না 1/5 বোঝাচ্ছে, হ্যাঁ কি না, তাই তো। তার মানে আলটিমেট আমার হয়ে যাচ্ছে 5 টাকায় ক টাকা ছাড় দিচ্ছে, 1 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে এমপি তাহলে কত হবে বলো তো, এমপির ক্যালকুলেশনটা 120, তাহলে কি হয়ে যাবে না 5/4 হয়ে যাবে। তাহলে 5/4 করলে আলটিমেট হয়ে যাচ্ছে কত না 150 টাকা। বোঝা গেল? তার মানে সিপি যদি 100 টাকা হয়, কস্ট প্রাইস যদি 120 টাকা হয়, আর এমপি কত টাকা, এমপি হয়ে যাবে আমার 150 টাকা। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে কি বলেছে, তাহলে এক একটা বইয়ের কত, এক একটা বই হচ্ছে 40 টাকা, তাহলে 100 টাকা না হয়ে কত টাকা, 100 টাকা না হয়ে 40 টাকা হয়েছে, হ্যাঁ কি না, হয়েছে। তার মানে এখানে কি বলেছে, তাহলে প্রত্যেক বইয়ের মুদ্রিত মূল্য কত টাকা হবে। তার মানে 100 টাকা না হয়ে 40 টাকা, তো কত দিয়ে, এক ইউনিট মানে হচ্ছে দেখো 2.5 দিয়ে ভাগ, হ্যাঁ কি না, 100 কে 2.5 দিয়ে ভাগ করলে 40। ঠিক তেমনি 150 টাকেও কি করব, এই 2.5 দিয়ে ভাগ করব। ব্যাস, 150 কে তুমি 2.5 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে, তার মানে সেটাই অ্যান্সার। এইভাবে আমরা রেশিও মেথড দিয়ে কিন্তু করতে পারি, যে কম্পেয়ার করা হচ্ছে 100 ইজিক্যাল টু তাহলে 40, তার মানে 150 ইজিক্যাল টু কত, সেই জিনিসটা আমরা করব। ওকে, তার মানে হয়ে গেল এখানে আমাদের 60 টাকা। তার মানে 150 কেটে যাবে, কেটে দিয়ে 25 দিয়ে কাটাকুটি করবে, ডাইরেক্ট 6, তার মানে হলো 60 টাকা। ব্যাস, অ্যান্সার হয়ে গেল, প্রতি কপির মুদ্রিত মূল্য 60 টাকা। ক্লিয়ার? A trader purchased a ratio at 6/7 of its mark price, sold it এত পার্সেন্ট মোর দ্যান ইজ মার্ক প্রাইস। তার মানে এটাকেও আমরা তিনটে ভাগে ভাগ করব। কিভাবে, কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর মার্ক প্রাইস। কি বলছে যে পারচেজ দ্য রেশিও 6/7 অফ ইটস মার্ক প্রাইস, মানে কি, যদি 7 টাকা যদি মার্ক প্রাইস হয়, কস্ট প্রাইস 6 টাকা, দেখো 6/7 আছে কস্ট প্রাইস। এবারে কি বলছে যে সোল্ড বিক্রি করেছে 14/2/7 মোর দেন মার্ক প্রাইস, মানে মার্ক প্রাইস 7 টাকা, তার ওপরে ডিসকাউন্ট দিচ্ছে না কিন্তু, মোর দেন বলেছে। কারণ এরপরে কিন্তু তোমরা ডব্লিউবিসিএস পরীক্ষা দেবে, মেন যারা পাস করবে প্রিলিটাতে, তো তাদের কিন্তু ইংলিশে কিন্তু করতে হবে, তো সেই কারণে আস্তে আস্তে ইংলিশটা আমিও শুরু করব। এবার ধরো 7 টাকার উপরে 14.2/7 মানে কত, মানে হলো 1/7। তার মানে মার্ক প্রাইসের ওপরে 7 টাকার ওপরে 1/7% ছাড় দিচ্ছে, মানে কত, 1 টাকা ছাড়, একটা ছাড় দিচ্ছে স্যার, মোর দেন বলেছে, তার মানে 1 টাকা প্লাস চিহ্ন হবে, 1 টাকা বেশি দিচ্ছে। তার মানে এইটার ওপরে কি করছে না, প্লাস 14.2/7%, 2/7% মানে কত হলো, এই 1 টাকা হলো। তার মানে এখানে সেলিং প্রাইস হয়ে গেল 8 টাকা। ক্লিয়ার? এরপরে বলেছে যে হিজ গেইন, গেইন কার উপরে হয়, গেইন সব সময় কস্ট প্রাইসের উপরে হয়। তাহলে গেইন ক টাকা, গেইন হচ্ছে দেখো 2 টাকা। তাহলে 2 টাকা যদি হয়, তার মানে গেইন পার্সেন্টেজ কত হবে, 2/6। ক্রয় মূল্য কত, 6 টাকা, তাহলে নিচে তো 6, 6 বলতে কত, 1/3, 1/3 বলতে 33.13%। ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো এই কোশ্চেনটা নিয়ে অনেকে ডাউট থাকে, কিন্তু আমি বলছি কোনো ডাউট থাকার ব্যাপার নেই, এটা কিন্তু 44 পূর্ণ এই প্রশ্ন হবে না, ঠিক আছে। তো সেই কারণে আমি বলছি, দেখো একটুখানি বুঝিয়ে দিই আমি, 20% ঠকায়, ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয় ক্ষেত্রে ঠকিয়েছে। তার মানে কিরকম ব্যাপারটা বলি, তোমার দরকার 1000 কেজি চাল, সরি 1000 কেজি যে কোনো কিছু জিনিস, পার কেজির দাম 1 টাকা করে। তার মানে তুমি কেনার সময় ঠকিয়েছো, মানে কি, কেনার সময় মানে কেনার সময় লাভ করেছো, বা 20% ঠকিয়েছো, এইটার মানেটা কি, তুমি যখন একটা কার কাছ থেকে তো কিনে নিয়ে আসতে হবে, একটা দোকানদার সেও তো কার কাছ থেকে কিনে নিয়ে আসে, যখন কিনে নিয়ে আসতো তখনও বলছো 20% লাভ করেছো, আবার যখন বিক্রি করছো তখনও বলছো 20% লাভ করেছো। ঠকিয়েছো মানে কি, ঠকায় বলতে যে এখানেও 20% কম দিয়েছে, মানে 1000 টাকার জিনিস সে 20% কম দিয়েছে, মানে সেই তার কাছ থেকে কিনে নিয়ে আসে তাকে দিয়েছে মাত্র 800 টাকা। আবার কাস্টমারকে যখন 20% ঠকাচ্ছে, তার মানে 20% ঠকাচ্ছে মানে কি, তার কাছ থেকে আলটিমেট দাম নিচ্ছে 1200 টাকা, মানে 20% মানেও 200,
এখানেও 20% মানে কত, সেই 200, কিন্তু সে 800 টাকা দিয়ে মাল কিনে নিয়ে আসছে আর কাস্টমারের কাছ থেকে নিচ্ছে কত, 1200 টাকা। তো আলটিমেট তার টোটাল প্রফিট কি, 400 টাকারই প্রফিট হচ্ছে। তাহলে এই 400 টাকারই প্রফিট হচ্ছে। 400 টাকা কার উপর প্রফিট হচ্ছে, 1000 এর উপর না, কারণ তাকে মোট কত খরচা করতে হয়েছিল, 800 টাকা দিয়ে কিনে আনা হয়েছিল। তার মানে তার খরচা হয়েছিল 800 টাকা আর প্রফিট হয়েছে 400 টাকা। তার মানে আলটিমেট বলা যেতে পারে প্রফিট পার্সেন্টেজ কত না, 400/800 ইন্টু কত, 100। মানে কাট করার দরকার নেই, তাহলে হয়ে গেল কত, 1/2, 1/2 মানে 50%। এখন যদি 50% অপশন না থাকে, যেহেতু এখানে নেই, তাহলে কি আর করা যাবে, দিয়ে আসবে, কিন্তু তবু সেটা ভুলই হবে। ওরা যখন ঠিক করবে তখন দেখবে এটাকেই মানে কোশ্চেনটা বাদ দিয়ে দেয় না, করে বটে, কিন্তু যদি 50% অপশন থাকে, ধরো এখানে 50% আছে, তাহলে কিন্তু এটাই করে আসবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, রমেশ বাবু তার পুত্র কন্যার জন্য 12% সরল সুদে কিছু টাকা ব্যাংকে রাখেন। ক্লিয়ার? এবার বলছে 20 বছর পর রমেশবাবু ব্যাংক থেকে যা টাকা পেলেন তা 5:3 অনুপাতে পুত্র কন্যার মধ্যে ভাগ করে দিলেন। পুত্রের ভাগ দেওয়া আছে এত টাকা। তার মানে কি, পুত্র কত ভাগ পেয়েছে, পুত্র পেয়েছে দেখো 5 ভাগ, কন্যা পেয়েছে 3 ভাগ। তার মানে আমি বলতে পারি যে 5 ভাগ ইজিক্যাল টু কত, 25,500, আর 1 ভাগ ইজিক্যাল টু কত, 5 5-এ তাহলে 5100, আর 3 ভাগ ইজিক্যাল টু কত, 50 কত, 150, তাহলে 153, ব্যাস হয়ে গেল। তার মানে 3 ভাগ বলতে কে, 3 ভাগ বলতে কন্যা, তাহলে কন্যা পেয়েছে এটা আর পুত্র পেয়েছে এটা, হয়ে গেল। এরপরে বলছে তিনি কত টাকা ব্যাংকে রেখেছিলেন। তাহলে এই যে টাকাটা পেয়েছে, এটা কিভাবে পেয়েছে, সুদ সমেত পেয়েছে কিন্তু, কারণ তিনি কিন্তু 12% সরল সুদে টাকা রেখেছেন, 20 বছর ধরে টাকা খেটেছে, খাটার পরে ছেলে এই টাকাটা পেয়েছে, মেয়ে এই টাকাটা পেয়েছে। তার মানে এই যে টোটাল পুত্র প্লাস কন্যা যে টাকাটা পেয়েছে, পুত্র প্লাস কন্যা যে টাকাটা পেয়েছে, সেটা ইজিক্যাল টু কি, সেটা ইজিক্যাল টু আর কি, সুদাসল। বোঝা গেল? তার মানে 25,000, আর এটা মুখে মুখে করলে কত হচ্ছে, 25 15 40, তার মানে হয়ে যাচ্ছে আমাদের 40,800 টাকা হচ্ছে কি আমাদের সুদাসল। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। এরপরে আমাকে বলছে যে 1 বছরে 12% সুদ। তুমি ভাবো 1 বছরে 12% সুদ, তার মানে 20 বছরে সুদ কত, 20 বছরে নিশ্চয়ই 20 দুগুণে 12 দুগুণে 24, 240% কি 12% সুদ। এইটা হয়ে গেল 20 বছরের সুদ। এরপরে তাহলে বলো সুদাসল তাহলে কত, সুদাসল তাহলে কত, সুদ কত হয় 240%, আসল কত 100%, হ্যাঁ কি না, তাহলে প্লাস হয়ে গেল 240%, তার মানে সুদাসল হয়ে গেল 340%। তাহলে সুদাসল যদি 340% হয় আর এখানে সুদাসল কত এইটা, তার মানে আমি বলতে পারি 340% যা আর 40,800 তাই। এরপরে যদি বলো 1%, তাহলে 1% 0 0 কেটে যায়, 17 দুগুণে 34, 17 2 34, 6 17 4 এটা, আর দুবার গেলে 12, আর ব্যাস 100% কত। ব্যাস এই তো হচ্ছে কি আমাদের কাহিনী। তার মানে হয়ে গেল ও আর একটা জিরো তো থাকবে, সরি এখানে 120 হবে, কারণ এখান থেকে একটা জিরো কেটেছে, তার মানে হয়ে যাচ্ছে 120 আর ডবল জিরো। ব্যাস এটা অপশন নাম্বার এ হলো সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি ব্যবসাতে এ ও বি এর মূলধনের অনুপাত 3:8। তার মানে এখানে আবার কি বলছে, 4 মাস পর সি ওই ব্যবসাতে যুক্ত হয়, তাদের মূলধন ছিল বি এর, তার মূলধন বলতে কার মূলধন, বি এর মূলধন ছিল, সরি সরি সি এর মূলধন ছিল, তার মূলধন বলতে সি এর মূলধন ছিল বি এর 3/4। তার মানে আমরা যদি 3টে ভাগে ভাগ করি, এ ইস টু বি ইস টু সি, তাহলে এ কত, এ হচ্ছে কি 3 ইস টু কত না 8। এবার সি ওই ব্যবসাতে যুক্ত হলো, বি এর এত অংশ, তাহলে বি কত, বি ছিল 8, বি এর 3/4 অংশ, তাহলে 4 দুগুণে 8, তাহলে হয়ে গেল 6। তাহলে অনুপাত কত হয়ে গেল, 3:8:6 হয়ে গেল। এবার বলছি বছরের শেষে সি 2400 টাকা পেয়েছে, তাহলে তোমরা কি করে দেবে, 6 ইজিক্যাল টু 2400, না অনেক ছেলে মেয়ে করবে এই 6 ইজিক্যাল টু 2400, এইটা করলে কিন্তু হবে না। কেন হবে না, তার কারণ হচ্ছে এখানে তোমাকে খেয়াল করতে হবে যে 4 মাস পর যুক্ত হয়েছে, 4 মাস পর যুক্ত হয়েছে, মানে এদের টাকা কত মাস খেটেছে, এদের টাকা খেটেছে ভাই 12 মাস ধরে কেটেছে, তাহলে হয়ে গেল এর টাকা 36 টাকা, এর টাকাও কত 12 মাস খেটেছে, 12 4 কত, 12 8 সরি 96 টাকা। আর এর টাকা কিন্তু ভাই 12 মাস খাটেনি, এর টাকা 8 মাস খেটেছে, 4 মাস পর যুক্ত হয়েছে মানে 8 মাস কেটেছে, তার মানে হয়ে গেল 48 টাকা। এদের মধ্যে এবারে রেশিও করব, রেশিও করলে 12 3 36, 12 8 96, আর 12 4
48, ব্যাস এটা হয়ে গেল। এবার 4 ভাগের ইজিক্যাল টু 2400 টাকা। ক্লিয়ার? তাহলে 4 ভাগ ইজিক্যাল টু হয়ে গেল 2400 টাকা। তাহলে 1 ভাগ মানে কত? 600 টাকা। ব্যাস এইটা আমরা পেয়ে গেলাম, 1 ভাগে মানে 1 ইউনিটের ভ্যালু 600 টাকা। এবার বলছে তাদের মোট মূলধন। মোট মূলধন কত বলতো? তাহলে মোট মূলধন আমাদের এ 3 ভাগ প্লাস এ 8 ভাগ প্লাস এ কত? 4 ভাগ। তার মানে হয়ে গেল 4 8 12 3 15 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু 600, আর তাহলে 15 ইউনিটের ভ্যালু 15 ইন্টু 600। তাহলে ব্যাস হয়ে গেল 15 6 90। আর বলছিল ব্যাস অঙ্কল্প শেষ। তার মানে এখানে এখানে তাহলে 1 মিনিট, ওখানে 600 না, এখানে 6000 হবে, সরি একটা ইউনিট তো 6000 হবে, এখানে 6000। তাহলে 15 নেমে 28 জিরো বাড়বে। ব্যাস হয়ে গেল অপশন নাম্বার বি। ব্যাস এক্স প্লাস ওয়াই, এটা এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে এক্স ওয়াই। তাহলে এইটা কিন্তু পুরো একদম ডাইরেক্ট ফর্মুলা বেস, ডাইরেক্ট ফর্মুলা বেস। এখানে আমরা কি জানি যে ধরো 4xy এর সূত্র আছে। 4xy এর সূত্র কি ছিল? না এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার। আমি এই সব কোশ্চেন গুলো করাচ্ছি, কেন করাচ্ছি? তার মানে কি এটাই পড়বে? না, এটা বুঝতে হবে যে আমি এই কোশ্চেন করাচ্ছি মানে বীজগণিতের যা যা সূত্র আছে সেইগুলো তোমাকে করতে হবে। আমি তো করাতে পারছি না, আমি তো একটা এক্সাম্পল দিয়ে করাচ্ছি যে এখান থেকে যদি আমি করাতে পারি পরীক্ষার হলে এটাও পড়তে পারে। আদারওয়াইজ এই বীজগণিতের যা যা সূত্র রিলেটেড অঙ্ক আছে সেটাও তোমাকে করতে হবে নিজের তাগিদে, নিজের চাকরির ইচ্ছাতে নিজেকে চেষ্টা করে করতে হবে। যে স্যার সবই করে দেবে, সবই বলে দেবে, তাহলে কিন্তু অসম্ভব ব্যাপার, আমি বলে দিলাম। সেই কারণে আমি জাস্ট জায়গাগুলো ধরিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গা থেকে তোমাকে করতে হবে, কোন কোন জায়গা থেকে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত? এক্স প্লাস ভ্যালু √3 স্কোয়ার মাইনাস এটা কত? √2 স্কোয়ার ব্যাস 3 মাইনাস 2, তার মানে হয়ে গেল কত? 1। এবারে কি বলেছে? এক্স ওয়াই এর ভ্যালু বার করতে বলে এই চারটা কি বাঁদিকে চলে আসবে, বাঁদিকে চলে আসলে হয়ে গেল 4, 1 এর 4 হয়ে গেল অ্যান্সার। ব্যাস এরপরে কি বলছে? x টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে a is to b এটা, b is to c এটা। তার মানে কি a is to b কত? না 7 is to 12। আবার b is to c দেওয়া আছে কত? না এটা তাহলে এইভাবে লিখে তাহলে সুবিধা হবে। তাহলে a is to 7 is to 12। আবার b is to c দেওয়া আছে 8 is to 5। তার মানে আমরা কি করব? তা আমরা তো সিম্পল ভাবে কি করে দেবো? না দ প্রসেস করব। কিরকম দ প্রসেস? সরি এটা ছোট হাতের a is to b is to c। তাহলে কি এইভাবে দ প্রসেস করব। তাহলে হচ্ছে কি 7 8 কত? 56। 12 8 কত? না 96। আর 12 5 কত? 60। 4 বার দিয়ে গেলে 14 4 56, 4 বার দিয়ে গেলে 24, আর 4 বার দিয়ে গেলে 15। ব্যাস হয়ে গেল। তার মানে এখানে কি বলেছে? সি এর থেকে 214 ইউনিট বেশি পায়। সি কত পাচ্ছে? সি পাচ্ছে কত আমাদের? 15 ইউনিট। এ কত পাচ্ছে? 14 ইউনিট। অবশ্যই বেশি পাচ্ছে। দেখো কত বেশি পাচ্ছে? অবশ্যই +1 ইউনিট বেশি পাচ্ছে। আর কোশ্চেন অনুযায়ী কত টাকা বেশি পাচ্ছে? 214 টাকা বেশি পাচ্ছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? নিশ্চয়ই 214। আর কি বলেছে? এক্স ইজিক্যাল টু কত? এক্স বলতে কি তিনজনে মিলিয়ে, হ্যাঁ কি না? তাহলে এক্স বলতে কি তিনটেকেই তো ভাগ করে দিয়েছিল। তাহলে এক্স বলতে তাহলে কত হয়ে গেল? না এক্স বলতে আমাদের 14 প্লাস 24 প্লাস 15, 14 আর 24 আর 15 39, আর তাহলে 53 ইউনিট। তার মানে হয়ে গেল এই 53 ইউনিট ইজিক্যাল টু কত হবে? ব্যাস তাহলে 53 ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে? 4 3 কত? 12। তার মানে শেষে দেখো 4 3 12 2 আসবে। তার মানে অটোমেটিক্যালি দেখলে অপশন চুজ করা যায়। এইটা তো হবে না, এটা হবে না, তাহলে 2 আছে 2 আছে, এইটুকুনি হবে, হ্যাঁ কি না? তাহলে 53 আর 4 কত হয়ে যাচ্ছে? না আমাদের 112 11 হাতে। এবার আবার 53 আর 1 53 আর 11তে যোগ করলে কত হচ্ছে? 64। তার মানে হয়ে গেল 4 থাকবে। তাহলে চোখ বন্ধ করে আমাদের এই অ্যান্সারটাই হবে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো পুরো কিন্তু অঙ্ক করতে হয় না, শেষে দুটো দিকে বা একটা দেখলেই কিন্তু অঙ্ক হয়ে যায়। ক্লিয়ার? ব্যাস এরপরে কি বলছে যে এক ব্যবসায়ী 9000 টাকায় কিছু দ্রব্য কিনে তার 1/3 অংশ বিক্রি করে যত টাকা ক্ষতি হয়। তাহলে আগে আমাকে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে যে 1/3 অংশ বলতে কোনটা, কত টাকা। ধরো এত টাকা, তাহলে এত টাকার 1/3 অংশ বলতে 9000 টাকার ইন্টু 1/3, তার মানে হলো 3000 টাকার সে মাল প্রথমে বিক্রি করছে। বিক্রি করে বলছে বস্তুগুলির
ক্রয় মূল্যের এত অংশ সমান কি হয়েছে, তার ক্ষতি হয়েছে। তার মানে ক্ষতি হয়েছে কার, কত টাকা, ক্রয় মূল্যের 1/5 ক্রয় মূল্য কত টাকা, ক্রয় মূল্য 9,000 টাকা। তাহলে ক্রয় মূল্য 9,000 টাকা, 1/5 ক্ষতি হয়েছে, 5 8 তার মানে হয়ে গেল 1800 টাকা তার ক্ষতি হয়েছে। তার মানে দেখো 3,000 টাকার মাল বিক্রি করেছে, ক্ষতি হয়েছে তার 1800 টাকা। তাহলে বিক্রি করেছে তাহলে কত টাকা, বিক্রি করেছে তাহলে আলটিমেট 3,000 টাকা মাইনাস 1800 টাকা, হ্যাঁ কিনা, তাহলে 1200 টাকা সে বিক্রি করেছে। ক্লিয়ার হয়ে গেল। এবার বলছে বাকি অংশ, বাকি বস্তু বলতে এখন তাহলে বাকি পড়ে আছে কত, বাকি পড়ে আছে নিশ্চয়ই এই 9,000 টাকা থেকে এই 3,000 টাকা, কারণ 3,000 টাকা তো মাল বিক্রি করেছে, তাহলে এখনো পড়ে আছে তার 6,000 টাকা বিক্রি করেছে বা বিক্রি করতে হবে। বিক্রি করলে বাকি অংশের মোটের ওপরে 800 টাকা লাভ হবে। তাহলে মোটের ওপরে 1800 টাকা লাভ হবে। তার মানে এইটা আর আমার করার দরকারই পড়বে না, এই লাইনটা দেখো আমার দরকারই পড়বে না, এটা অন্যভাবে বোঝালে হয়তো বুঝতে, তো যাই হোক এটা দিয়ে আমি আর করালাম না। কারণ 6,000 টাকার উপরে কত টাকা লাভ করতে হচ্ছে সেটা বার করলেই হয়ে যাবে, কিন্তু আমি এটা ভাবে করাচ্ছি না। তাহলে 1800 টাকা তার লাভ করতে হবে, সোজা কথা, টোটালের ওপরে 1800 টাকা লাভ করতে হবে। তার মানে তার আলটিমেট যে টোটাল বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে বলতো, টোটাল বিক্রয় মূল্য তার কিনা কত ছিল, 9,000 টাকা, আর শেষমেশ বলছে আমাকে 1800 টাকা লাভ দরকার। তাহলে টোটাল বিক্রয় মূল্য কত, 9,000 প্লাস কত 1800, হ্যাঁ কিনা, তার মানে 10,800 টাকা তাকে কি করতে হবে, আনতে হবে, হ্যাঁ কিনা, ব্যাস 10,800 টাকা। এরপরে আমাকে দেখতে হচ্ছে যে আছে মাল 6,000 টাকা, যাই হোক আমি এটা এইভাবে করাবো না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি আর কি। তাহলে আছে আমার 6,000 টাকা, তাহলে 10,800 টাকা আমাকে নিয়ে আসতে হবে। এরপরে বলছে অলরেডি তার 1,200 টাকা তো বিক্রি করে দিয়েছে, তাহলে 1,200 টাকা যদি তাকে বিক্রি করে দেয়, তাহলে এখান থেকে আমার 10,800 করেছে, তাহলে 10,800 থেকে 1,200 টাকা তার বিক্রয় তো করে ফেলেছে, তাহলে এই বিক্রয় তো বাদ দিতে হবে। টোটাল বিক্রয় মূল্য হচ্ছে কি এই টাকাটা, তাহলে এখন তাকে বিক্রয় করতে হবে কত না, 10,800 মাইনাস কত, ওই 1,200 টাকা। ব্যাপারটা বোঝা গেল কি, তার মানে আলটিমেট হয়ে যাচ্ছে কত না, হচ্ছে কি 12 দিলে 9,600 টাকা। ক্লিয়ার, এইটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে আলাদা করে এই 6,000 টাকাটাও দরকার নেই আমাদের আর, কারণ বিক্রয় করেছি এইটুকুনি টাকা আর টোটাল বিক্রয় এটা, তাহলে এখন বিক্রয় করতে হবে 1,200 টাকা বাদ দিয়ে দিলে হয়ে যাবে। ক্লিয়ার, মানে এখানে কোনোটি অপশন নেই, এটাই হবে। এবার বলছে যে এটা দেখো খুব ভালো অঙ্ক, বোঝার অঙ্ক আছে, কনসেপচুয়াল অঙ্ক কিন্তু আছে, বুঝতে হবে যে 3টি মাসে দুধের দাম যথাক্রমে এত টাকা পার লিটার, এত টাকা পার লিটার, এত টাকা পার লিটার, তো প্রতি মাসে আলাদা আলাদা দাম। কিন্তু কোনো পরিবারে যদি প্রতি মাসে দুধের খরচ একই টাকা হয়, দুধের খরচ কিন্তু একই টাকা বলেছে, তাহলে খরচ যখন একই টাকা হবে না, তাহলে খরচটা আমরা করে নিতে হবে। খরচ একটা স্টুডেন্ট পাঠিয়েছিল, সেটা তো দশমিক দিয়ে আছে বলে বোঝাতে অনেক লেন্দি হবে, সেই কারণে আমি ছোট করে অঙ্কটা দিয়ে করাচ্ছি আর কি। খরচ যেটা হবে সেটা হচ্ছে কি 4 5 আর 6 এর এলসিএম করবে, লসাগু করবে, লসাগু করলে কত টাকা হচ্ছে না, দেখো 60 টাকা। তাহলে খরচ ধরে নেবে, এটা ধরে নেবে এত টাকা তাদের পারিবারিক খরচ। এবার দেখো প্রথম মাসে দাম কত, 4 টাকা করে, তাহলে পরিমাণ, তাহলে প্রথম মাসে আমাদের কি হচ্ছে না, পরিমাণ চলে যাব, পরিমাণ কত করে সে কিনতে পারছে, তাহলে পরিমাণ আমাদের প্রথম মাসে কত, তাহলে 60 টাকা যদি খরচা করতে পারে আর দাম যদি আপনাদের 4 টাকা করে হয়, তাহলে পরিমাণ হয়ে যাচ্ছে 15 লিটার, হ্যাঁ কিনা, এটা হলো প্রথম মাস। এবার বলছে সেকেন্ড মাসে সেম 60 টাকা, সেকেন্ড মাসে সেম 60 টাকা, প্রতি লিটারের দাম কত টাকা করে, 5 টাকা করে, তাহলে প্রতি লিটারের দাম 5 টাকা, তাহলে কত লিটার কিনতে পারছে না, 12 লিটার কিনতে পারবে, হ্যাঁ কিনা। থার্ড মাসে আবার সেম জিনিস, তার হচ্ছে কি খরচা কত টাকা ভাই, তার খরচা তো 60 টাকা, 60 টাকার বেশি খরচা করবে না, তাহলে 60 টাকা যদি খরচা হয়, প্রতি লিটারের দাম 6 টাকা, কিনছে কত না 10 লিটার। ক্লিয়ার, বোঝা গেল। তার মানে আলটিমেট যে টোটাল 3 মাসে, টোটাল 3 মান্থে তার কনজিউম কত হচ্ছে বলতো, সে নিতে পারছে কত, কনজিউম করছে কত না, এদিকে 15 লিটার, 12 লিটার প্লাস 10 লিটার, 15 12 27 37 লিটার সে কিনতে পারছে দুধ। এবারে বলো টোটাল এক্সপেন্ডিচার কত, মানে খরচা কত, এক্সপেন্ডিচার, তাহলে 3 মাসে 3 মান্থে তার টোটাল এক্সপেন্ডিচার কত হবে বলতো, প্রতি মাসে যদি 60 টাকা করে হয়, 3 মাসে কত হবে, 3 মাসে তার টোটাল খরচ আর কি, সোজা কথা 3 মাসে খরচ আলটিমেট 60 ইন্টু 3, তার মানে 180 টাকা। তার মানে টোটাল খরচ দেখো 180 টাকা,
টোটাল লিটার হচ্ছে 37 লিটার। তাহলে প্রতি লিটারের গড় দাম কত? গড় দাম হচ্ছে 80 ডিভাইডেড বাই 37। এইভাবে অ্যাকচুয়ালি অঙ্কটার বেসিক কনসেপ্ট আর কি। তাতে চলে আসছে কত, ভাগ করলে মিলবে না, 4.8 লিটার। এইটাই হয়ে যাবে অ্যান্সার। 0.4 আরো চলতে থাকবে, তাহলে হয়ে যাবে 86। একে দু ঘর আছে, যাই হোক, তাহলে 4.86 এইটা হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার?